দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের পর্বের নাম দিয়েছি আমরা ইসির ইসিজি। এ বিষয়ে আমরা আলোচনা করব, তবে শুরুতে একটু দেখে নিতে চাই আজকের রাজনীতির মাঠে কি বক্তব্য ছিল। বিশেষ করে তত্ত্বাবধায়ক ইস্যুতে কথা বলেছে বিএনপি, জামায়াত এবং এনসিপি। তাদের বক্তব্যগুলো শুনে আসতে চাই। বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, যেই সরকার তাদের দ্বারা নির্বাচিত হবে, যেই সংসদ তাদের দ্বারা নির্বাচিত হবে এবং যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই জায়গায় যে বিগত দিনে সেটা অনুপস্থিত, আজকেও সেটা অনুপস্থিত। সুতরাং একটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে। সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটা, এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাই। নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্জল্য উদাহরণ। তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, তার অগ্রগতি, তার সামগ্রিক উন্নয়নের জন্যই সরকার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং বিশেষ করে কেয়ারটেকার সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে। জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে, ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে। যদিও আজকে রায়ের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ স্থাপনের কথা বলা হয়েছে, সেটা প্রসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে। দর্শক, আমরা শুরুতেই বলেছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় ইসির ইসিজি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন স্টুডিওতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমাদের সঙ্গে আছেন নির্বাচন কমিশন বিটে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাবেক সভাপতি ইকরামুল হক সাইম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমরা ইসির ইসিজি, আসলে ইসিজি বলতে আমরা এটা প্রতীকী অর্থে ব্যবহার করেছি, হার্টের যেমন ইসিজি করা হয়। তো আমরা একটু নির্বাচন কমিশনের একটু আজকের আলোচনায় ইসিজি করতে চাই। নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে কালকে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছেন। রাশেদ খান কালকের সংলাপে উপস্থিত ছিলেন। আপনি নিজেও নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি বলেছেন ইসি মেরুদণ্ড সোজা হয়ে কাজ করতে পারছে না। কালকে যদিও আপনি এই বিষয়ে অনেক ব্যাখ্যা দিয়েছেন, আজকেও একটু আপনার মুখ থেকে শুনতে চাই ঠিক কোন কোন জায়গায় মনে হচ্ছে ইসি মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারছে না। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, আমি গতকাল বিস্তারিত বলেছি যে এই নির্বাচন কমিশনের কোথায় কোথায় দুর্বলতা। যেহেতু আমরা নির্বাচন করতে ইচ্ছুক, গণসংযোগ করছি, আমার কাছে মনে হয়েছে যে তারা শুধুমাত্র বারবার বলছে যে আমরা ইতিহাসে সেরা নির্বাচন জাতিকে উপহার দিব। আমি শুধুমাত্র নির্বাচন কমিশনের কথা বলি না, আমি সরকারের কথা বলেছি। কিন্তু এই যে সেরা নির্বাচন করার জন্য সেরা পরিবেশ তৈরি করা, সেই পরিবেশ তৈরির দিকে তারা মনোযোগ দেয়নি। এখনো পর্যন্ত পুলিশ সেইভাবে ফাংশন করছে না এবং অন্যান্য বাহিনী তারাও ফাংশন করছে না। মানে আমরা তো প্রার্থী হিসেবে গ্রামগঞ্জে গিয়ে দেখব যে নির্বাচনের আমেজ শুরু হয়েছে, জনগণের মধ্যে সে ধরনের আমেজ আছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের তৎপরতা দরকার ছিল সেটি আমরা লক্ষ্য করছি না। এবং নির্বাচন কমিশনের দুর্বলতা আছে। এই নির্বাচন কমিশন যদি মনে করে যে আমরা 14তে, 18তে, 24-এ যে ধরনের নির্বাচন হয়েছে শুধুমাত্র একটি নির্বাচন জাতিকে উপহার দিব, তাহলে তো হবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দরকার ছিল গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, বিভিন্ন শহরে গিয়ে মানুষকে নিয়ে বসা, আলোচনা করা, মানুষকে বোঝানো কেন ভোট দিতে আসতে হবে। এখন নির্বাচন কমিশন বারবার বলছে আপনারা দলগুলো মানুষের কাছে যান, মানুষকে বুঝিয়ে ভোট কেন্দ্রে আনেন। কিন্তু এই যে প্রার্থীরা মানুষকে বুঝিয়ে ভোট কেন্দ্রে আনবে, কিভাবে আনবে? আমরা দেখেছি যে যার যত টাকা সেই টাকা সে ব্যবহার করছে নির্বাচনের ক্ষেত্রে বা মানুষকে কনভিন্স করার ক্ষেত্রে। কেউ ত্রাণ দিচ্ছে, কেউ আপনার শীতের পোশাক দিচ্ছে, কেউ আপনার বাড়ি বাড়ি মাংস দিচ্ছে, টাকা দিচ্ছে, এইভাবে কিন্তু মানুষকে কনভিন্স করতেছে। কেউ বলতেছে যে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেন, এখানে 5 লাখ টাকা লাগলে আমি দিব। তো এইভাবে তো আসলে আমরা রাজনীতি করতে পারবো না। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল কালো টাকা এবং পেশিশক্তির রাজনীতি বন্ধ করা। আবার অনেকে কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে। তো এই যে টাকা পয়সার রাজনীতি, আমি নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছি যে এই রাজনীতি আপনারা বন্ধ করার উদ্যোগ নেন। অন্যথায় তো ভালো মানুষ সংসদে যেতে পারবে না। যার টাকা রয়েছে, যে ব্যবসা করে, আওয়ামী লীগের সময় আমরা যেটি দেখেছি সেই একইভাবে কিন্তু সংসারটা ভর্তি হবে। তো ভালো মানুষ যারা আন্দোলন সংগ্রাম করেছে, গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, এদেরকে আপনারা কিভাবে আপনার জাতীয় সংসদে নেবেন, সেই উদ্যোগ তো আপনাদের নিতে হবে। আমি আরেকটি বিষয় উল্লেখ করেছি, বিশেষ করে একটি দলের আপনার প্রতীক দেওয়াকে কেন্দ্র করে আমি অভ্যন্তরীণ অনেক কিছু জানি যে কিভাবে আসলে এই প্রতীক দেওয়া হয়েছে। দেখেন, উপদেষ্টা পরিষদ স্বয়ং বসে শাপলা কলি
প্রতীক ঠিক করেছে এবং নির্বাচন কমিশনকে তারা বলেছে যে এদেরকে এই প্রতীক দিয়ে দেন, কারণ এদেরকে এই প্রতীক না দিলে আপনারা নির্বাচন করতে পারবেন না। তো নির্বাচন কমিশন কি এক্ষেত্রে আসলে তাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে? তারা তো এক ধরনের দুর্বলতার পরিচয় দিয়েছে। এবং আমি কালকে এই বিষয়টি উত্থাপন করেছি, নির্বাচন কমিশন কিন্তু আমার এই বক্তব্যের কোনো কাউন্টার দেয়নি। তার মানে কি এটা সত্য? এবং এইভাবে যদি নির্বাচন কমিশন কোনো দলের কাছে জিম্মি হয়, তো সেক্ষেত্রে তারা আগামীতে কিভাবে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, সেই প্রশ্নগুলো আমি গতকাল করেছি। জি, সায়েম ভাইয়ের কাছে একটু আসতে চাই। সায়েম ভাই, প্রায় 20 বছর ধরে নির্বাচন কমিশনের নানা বিষয়ে আপনি দেখভাল করছেন, কাজ করছেন, নির্বাচন কমিশনের রিপোর্টিং করছেন। আপনি এর আগে আমার মনে আছে আমি আর আপনি একই দিন ওইখানে সম্ভবত ছিলাম, যে একজন নির্বাচন কমিশনার যেটি কাজী রকিবউদ্দিন আহমেদ কমিশনের অধীনে একজন নির্বাচন কমিশনার যখন মেরুদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছিল, তখন তিনি ব্রিগেডিয়ার জাভেদ আলী দাঁড়িয়ে মেরুদণ্ড দেখিয়ে দিয়েছিলেন। এই নির্বাচন কমিশনে আমরা এই মেরুদণ্ড শব্দটা কালকে রাশেদ খানের মুখ দিয়ে আমরা মনে হয় প্রথমেই শুনতে পেলাম। নানা কথা এসেছে যে মেরুদণ্ডের প্রসঙ্গটা যখন আসলো, কি মনে হয়, কি মূল্যায়ন করবেন সে আগের মেরুদণ্ড আর এখন মেরুদণ্ডহীনতার কথা যখন আসছে? আসলে এখন পরিস্থিতি ভিন্ন। আমার প্রথমত মনে হয় যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনকে একেবারে জাজ করে ফেলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি এবং খুব বড় ধরনের অভিযোগের সম্মুখীন এখনো নির্বাচন কমিশন হয়নি। আগে দলীয় সরকার অধীনে নির্বাচন কমিশন কাজ করেছে, সেখানে দলীয় সরকার সরাসরি নিয়ন্ত্রণমূলক বিভিন্ন ভূমিকা পালন করত। এখন যেহেতু এটা সরাসরি দলীয় সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, তারপরও যে সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও নির্বাচন কমিশনের কার্যক্রমে নানান কিছু আসলে সরকারের সাথে লিয়াজু করেই করতে হয়। সেই বিষয়গুলো হয়তো করছে এবং পর্দার বাইরে হয়তো অনেক কিছু করতে হয় সেটা করছে, বা যেটা করার দরকার নেই সেরকমও কিছু করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তার যে প্রস্তুতিগুলো নিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ, দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, এইসব ক্ষেত্রে আসলে বড় ধরনের অভিযোগের সম্মুখীন হয় নাই। কিন্তু দলগুলো তো, রাজনৈতিক দলগুলো তো একটা প্রেশারে রাখবেই নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন যেন কোনো দিকে হেলে না যায়, সে যেন তার সঠিক ভূমিকাটা রাখতে পারে। এবং নির্বাচন কমিশনের কিন্তু আনুষ্ঠানিক ভূমিকাটা তৈরি হবে তার তফসিল ঘোষণার পরে। এখন কিন্তু সে চাইলেও কিন্তু অনেক ধরনের নিয়ন্ত্রণমূলক ভূমিকাগুলো পালন করতে পারবে না। এখন মূলত লেভেল প্লেইং ফিল্ড যেটা নিশ্চিত করা তফসিল ঘোষণার আগে, এটা কিন্তু সরকারের কাজ, এটা কিন্তু নির্বাচন কমিশনের কাজ সেই অর্থে না। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কাজটা শুরু হবে মূলত তফসিল ঘোষণার আগে। আমার মনে হয় যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যেই গতিতে চলছে সেটা একেবারে খুব প্রশ্নবিদ্ধ নয়। সামনের দিনগুলোই রাশেদ খান যে প্রশ্নটি তুলেছেন, এই যে উপদেষ্টা পরিষদ থেকে ঠিক করে দেওয়া হয়েছে এনসিপিকে শাপলা কলি দেওয়ার জন্য, এটি যদি নির্বাচন কমিশন করে থাকে, যদিও বলেছেন পর্দার বাইরে অনেক কিছু হয় এবং সেটি হয়তো অনেক কিছু করা উচিত না, তারপরে করে, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা আসলে যেটা বললাম যে পর্দার বাইরে আসলে হয়েছে কিনা, তার সঠিক তথ্য আমাদের কাছে আছে কিনা, সেটা সেই অনুযায়ী আমাদের বলতে হবে। এখানে আসলে যেহেতু এটা একটা গণ অভ্যুত্থানের সরকার, আপনি জানেন যে নির্বাচন কমিশন পরিচালনার জন্য তার সাংবিধানিক দায় দায়িত্ব আছে, তার আইন বিধি আছে, সে সাধারণত সেই সাংবিধানিক দায় দায়িত্ব অনুযায়ী, আইন বিধি অনুযায়ী পরিচালিত হবে। সরকার কোনো কিছু চাপিয়ে যেন না দেয়, সেক্ষেত্রে সে তার মানে কঠোর ভূমিকাটা সে রাখবে, এটাই আমরা আশা করি। এখন পর্দার ভেতরে আসলে কি হয়েছে সেটা সুস্পষ্টভাবে আমরা যদি না জানি, সেটা নিয়ে আসলে বিশ্লেষণ করা মুশকিল। তবে এ ধরনের কিছু যদি হয়ে থাকে, যদি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নির্বাচন কমিশন করে থাকে, নিশ্চয়ই সেটা অযৌক্তিক কাজ করেছে এবং তাদের সাংবিধানিক যে দায়িত্ব, এই দায়িত্বের পরিধির বাইরে গিয়ে তারা করেছে। জি, রাশেদ খান, যদিও এটি আপনি বলবেন কিনা আমি জানি না, যে আসলে এই যে অভিযোগগুলো তুলছেন আপনারা, এই অভিযোগগুলোর কি আসলেই কোনো বাস্তবতা আছে, নাকি সায়েম ভাই যেটা বলেছেন রাজনৈতিক দলগুলো অনেক সময় নির্বাচন কমিশনকে চাপে রাখার জন্য অনেক কথা বলতে হয়? দেখেন, সকল অভিযোগের বাস্তবতা আছে। আপনার এই টেলিভিশনে এসে তো আমি খামাখা একটা অভিযোগ করব না, তাই না? আমার কাছে বাস্তবতা না থাকলে তো আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই বিষয়গুলো টেলিভিশন ক্যামেরায় বলবো না। অবশ্যই বাস্তবতা আছে এবং সেটা তো আসলে প্রকাশ্য। একদিকে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের যিনি সচিব রয়েছেন, তিনি বলছেন যে কোনোভাবে এই প্রতীক দেওয়া যাবে না। দেখেন, আমাদের দলের প্রতীক ট্রাক। এখন আমরা তো এই প্রতীক আসলে ইচ্ছাকৃতভাবে নিই নাই, আমরা বলেছিলাম যে আমরা কলম প্রতীক নিব, কিন্তু ওই সময় নির্বাচন কমিশনের যে তালিকা ছিল, ওই তালিকার মধ্যে এই প্রতীক ছিল না। এমনকি আপনি দেখেন এনসিপি যে প্রতীকটা নিয়েছে, তাদের এই প্রতীকটাও কিন্তু তালিকার মধ্যে ছিল না।
পরবর্তীতে কিন্তু এটা যুক্ত করা হয়েছে, এবং কিভাবে যুক্ত করা হয়েছে এটা ওপেন সিক্রেট। কিছু জিনিস তো আসলে আমরা যারা রাজনৈতিক কর্মী হিসেবে বা আপনি সাংবাদিক, আপনার কাছে অনেক জায়গা থেকে তথ্য আসে। এখন আপনি যদি বলেন ডকুমেন্ট দেখান, এটা কি ডকুমেন্ট? একটা মিটিংয়ে কি আলোচনা হয়েছে, কে কাকে টেলিফোন করে বলেছে, এটা কি আপনি দেখাতে পারবেন? অনেক কিছু বিভিন্ন জায়গা থেকে তথ্যপত্র আসে। তো যাই হোক, আমাদের বিষয়টা হলো যে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশনের উপরে আমাদের অনেক আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল। বিশেষ করে ভাই যেটি বললেন যে এই নির্বাচন কমিশনের দায়িত্ব তফসিলের পরে, হ্যাঁ ঠিক আছে, নির্বাচন কমিশনের দায়িত্ব তফসিলের পরে, কিন্তু এই নির্বাচন কমিশন তো তফসিলের আগে অনেকগুলো কাজ করে তারা দেখাবে যে আমরা এইভাবে জনগণের আস্থা অর্জন করতে চাই, আমরা এইভাবে নির্বাচনটা করতে চাই। এখনো পর্যন্ত সেগুলো আমার কাছে দৃশ্যমান মনে হয়নি, এবং অবশ্যই সরকারের দায় আছে, কারণ সরকার কিন্তু নির্বাচন কমিশনকে সঠিক সময়ে সঠিক পরামর্শ, সঠিক নির্দেশনা দেয়নি। দেখেন, আমি অনেক প্রশাসনের অনেক ব্যক্তিবর্গের সাথে কথা বলি, তারাও আমাকে বলে যে এই উপদেষ্টা পরিষদ আমাদের কোনো পরামর্শ শোনে না, আমরা যে তথ্যপত্র দেব সেটিও আমাদের কাছে চায় না। তাহলে এই উপদেষ্টা পরিষদ আসলে কিভাবে কাজ করছে? মানে এই উপদেষ্টা পরিষদের কাছে আমাদের প্রত্যাশা ছিল, যেহেতু তারা মোটামুটি 1.5 বছর থাকবে, তো সেক্ষেত্রে দায়িত্ব নেওয়ার পরে প্রথম মাসে তাদের একটা পরিকল্পনা জাতির সামনে উত্থাপন করা, যে আমরা প্রথম মাসে এই কাজগুলো করতে চাই, দ্বিতীয় মাসে এই কাজ, 6 মাসে এই কাজ, 1 বছরে এই কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো পরিকল্পনা আপনি দেখেছেন? আমরা ঐক্যমত কমিশনে 9 মাস মোটামুটি আলোচনা করেছি, সেই 9 মাসের আলোচনার আসলে বাস্তবতা কি? পরবর্তীতে দেখলাম যে গণভোট একই দিনে, জাতীয় নির্বাচন একই দিনে, যেটি ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে উত্থাপন করা হয়েছিল, কিন্তু সেটি নিয়েও কিন্তু দলগুলোকে তারা একটা জায়গায় আনতে পারে নাই। এই ব্যর্থতা কি শুধুমাত্র দলগুলোকে দিবেন? না, এই যে দলগুলোর মধ্যে যে ধরনের বিভাজন, এই বিভাজন কিন্তু ঐক্যমত কমিশনের বিভিন্ন বক্তব্যের কারণে সৃষ্টি হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে শুরুতে বলা হয়েছিল যে বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে এই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা হবে, তারা কিন্তু গণভোটে যায়নি। কারণ ঐক্যমত কমিশন হঠাৎ করে গণভোট সামনে আনলো, তখন বিএনপি সহ আমরা রাজি হলাম, যেহেতু ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন। এরপরে হঠাৎ করে 8টা দলকে মাঠে নামিয়ে দেওয়া হলো। আমি বলবো এই দলগুলো তারা নিজেরা নামে নাই, এই গণভোটের প্রসঙ্গ কিন্তু সরকার এনেছে। জামাত কিন্তু শুধুমাত্র বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে তারা এই সংস্কার প্রস্তাবনার বাস্তবায়ন চেয়েছিল। এই যে আমাদের ভিতরে ভিন্ন মত, তাই না? আমরা কিন্তু সবাই খুশি মনে নির্বাচনে যাচ্ছি না। আজকে হয়তো আমরা মনে করছি নির্বাচনে না গেলে দল হিসেবে ক্ষতিগ্রস্ত হব, দেশ ক্ষতিগ্রস্ত হবে, যে কারণে সবাই কিন্তু নির্বাচনে যাচ্ছে। কিন্তু সরকারের দায়িত্ব ছিল আমাদের সবাইকে ঐক্যমতে এনে আমাদের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। সরকার কি সেই পদক্ষেপ গ্রহণ করেছে? এখনো পর্যন্ত নির্বাচনের কোনো পরিবেশ সরকার তৈরি করতে পারে নাই। বলেছে যে এখন পদক্ষেপ নেওয়া দরকার সরকারের, সেই অর্থে নির্বাচন কমিশনের এখন পদক্ষেপ নেওয়ার কথা না। আপনি সরকারের বিষয়ে প্রশ্ন তুলেছেন। না, আমি মনে করি শুধুমাত্র সরকারের পদক্ষেপ নেওয়ার দায়িত্ব না, নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, কারণ এই নির্বাচন কমিশনকে তো সরকার গঠন করে দিয়েছে। উভয়কেই দায়িত্ব নিতে হবে, উভয়কেই কাজ করতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন সরকারের উপর দায় দেয়, সরকার নির্বাচন কমিশনের উপর দায় দেয়। আসলে কেউই কাজ করছে না নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য। আমার মনে হয় আসলে দায় চাপাচাপি এখনো শুরু হয় নাই, এটা হয়তো একটা সময় হতে পারে। এখানে আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব যে এখনো শুরু হয় নাই তা না, আমি বলেছি যে তার আনুষ্ঠানিক যে কিছু নিয়ন্ত্রণ করার যে বিষয়, সেগুলো তফসিল ঘোষণার পর তৈরি হয়। এখন মূলত সে সরকারকে আহ্বান করবে যেসব বিষয় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা দরকার সেই সব বিষয়গুলো তৈরি করা। যেমন তিনি রাশেদ খান শুরুতেই বলছিলেন যে পুলিশ এখনো ফাংশন সঠিকভাবে করছে না, এখন এই কাজটি কে করবে? এটা তো সরকারের কাজ, সরকার করবে। এখনো কিন্তু সরাসরি পুলিশকে নির্দেশনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের নাই। তো এই সিচুয়েশনটা উন্নতি করবে সরকার তার যাবতীয়। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাইম ভাই, এটা কি আপনি মনে করেন না যে আসলে যখন তফসিল ঘোষণার আমরা যে অনানুষ্ঠানিক আলোচনাটা শুনছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটি তো আনুষ্ঠানিকভাবে বলাই হয়ে গেছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে ডিসেম্বরেই তফসিল দিতে হবে বা ডিসেম্বরে তফসিল দিবে, এই আলোচনা মাঠে আছে। যদি ডিসেম্বরে তফসিল দেয়, নভেম্বরের শেষ চলে এসছে, এখন থেকে যদি পরিবেশগত দিক থেকে নির্বাচন কমিশন সরকারকে না বলে, না চাপ দেয়, পুলিশকে ফাংশন করতে না বলে, তাহলে কিভাবে ভোটের, তাহলে তারা তো কিভাবে বুঝছেন যে নির্বাচন কমিশন সরকারকে বলছে না? সবকিছু যে খুব ওপেন করে বলতে হবে তা তো না। আপনি নিশ্চয়ই নির্বাচন কমিশন বলছে, এবং নির্বাচন কমিশনের তো এখন আসলে বড় চ্যালেঞ্জ আছে। আপনি যে ইসিজির কথা বলছেন, যথার্থই আপনার আজকে শিরোনামটি, যে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ, কারণ ইতিহাসের সেরা একটা নির্বাচন করতে হবে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, এবং একই সাথে এখানে জাতীয় নির্বাচনের সাথে গণভোট আয়োজন, এটা নতুন একটা অভিজ্ঞতা, এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয়। তার মধ্যে হচ্ছে আপনার প্রশাসন অনেক বেশি স্থিতিশীল ভূমিকা পালন করছে না, পুলিশ এখনও ফাংশনেবল না, যেটা ভাই বললেন। তো সেক্ষেত্রে যেটা ইসিজির প্রশ্ন করছেন যে আসলেই নির্বাচন কমিশনের এখন বোঝার দরকার আছে তার মধ্যে আসলে কোনো রোগ আছে কিনা, সেই রোগ নিরাময় আসলে কি করা উচিত, সেক্ষেত্রে আপনার ইসিজি হইতেই পারে এরকম কিছু একটা।
তো এই নির্বাচন কমিশনকে এখন যেটা করতে হবে, তফসিল ঘোষণার আগে আসলে পরিস্থিতিটা কি, তফসিল ঘোষণার পরে সে যে কাজগুলো পর্যায়ক্রমে করবে সেগুলো সে করতে পারবে কিনা, সে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রাখতে হলে এখন বিভিন্ন জায়গায় আমরা দেখছি বস্তাবন্দি লাশ উদ্ধার হচ্ছে, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে। যদিও আমার এই অনুষ্ঠানে আমার টকশোতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি এসে বলেছেন এগুলো খুব বড় কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু আমরা তারপরেও যে ঘটনাগুলো দেখছি এগুলো কোনো কারণে নির্বাচনের তফসিল ঘোষণার যে পূর্ব প্রস্তুতি নির্বাচন কমিশন নেবে সেটার পথে কোনো বাধা তৈরি করবে কিনা বলে আপনি মনে করেন কিনা? না, বাধা তৈরি করতেই পারে। যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বাধা তৈরি করতে পারে, এবং আমরা তো শুনেছি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মুখেই যেই প্রস্তুতিগুলো, সেই প্রস্তুতিগুলোর কারণে নির্বাচন কমিশন যেই সময়ে তফসিল ঘোষণা করার কথা সেটা হয়তো পিছিয়েও যেতে পারে। এবং এখনো পর্যন্ত গণভোটের কিন্তু আইন পাস হয়নি। গণভোটের আইন পাস হবে, গণভোট কোন পদ্ধতিতে হবে, সেখানে আসলে কেন্দ্রের সংখ্যা বাড়বে কিনা কিংবা বুথের সংখ্যা বাড়বে কিনা, এই বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। তাতে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, আসলে এই তফসিল ঘোষণাও কিন্তু আরো পিছিয়ে পড়ে যেতে পারে। জি, গণভোট প্রসঙ্গে আমরা দ্বিতীয় পর্বে কথা বলবো। ছোট্ট একটি বিরতি নিব, সময় হয়েছে একটি বিরতি নেওয়ার। দর্শক, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম ইসিজি নিয়ে। আলোচনার পূর্বে, বিরতির পূর্বে আমাদের গণভোটের প্রসঙ্গ একটি কথা এসেছে। গণভোট নিয়ে আজকে আইন উপদেষ্টা কথা বলেছেন। তিনি বলেছেন ৩-৪ দিনের মধ্যে সরকার আইন প্রণয়ন করতে যাচ্ছে। আমরা তার বক্তব্যটি শুনে আসতে চাই। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, আগামী 3-4 কার্য দিবসের মধ্যে হয়ে যাবে। আইন মন্ত্রণালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। বিচার কাজে নিয়োজিত যারা আছেন সেই বিচারকদের কন্ট্রোল, শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। ভাই, গণভোটের বিষয় তো আজকে আইন উপদেষ্টা বলে দিয়েছেন ৩-৪ দিনের মধ্যে আইন হবে। গতকালকেও আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আইন না হলে তিনি গণভোটের বিষয়ে আসলে কী পরিকল্পনা করবেন, কী প্রস্তুতি নেবেন এটি আসলে তার কাছে পরিষ্কার নয়, এটি তিনি বলেছেন। এখন আসলে গণভোটের প্রস্তুতিটা যেহেতু নির্বাচন কমিশনকে নিতে হচ্ছে এই জাতীয় নির্বাচনের সঙ্গে, কি কি ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিতে পারে এবং এর সঙ্গে কি কি প্রক্রিয়া আসলে যুক্ত হতে পারে? প্রথমত আপনি যথার্থ বলেছেন যে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে বলতে হবে গণভোটের কথা। নির্বাচন কমিশন জানে তাকে গণভোট আয়োজন করতে হবে, সে হয়তো কিছু প্রস্তুতি নিয়ে রাখছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে যখন সরকার জানাবে নির্বাচন কমিশনকে তখন তার প্রস্তুতি নিতে সুবিধা হবে। এখানে বিষয় হচ্ছে যে আপনি জানেন, এই যেটা আগেও বলেছিলাম যে এটা একেবারে নতুন অভিজ্ঞতা বাংলাদেশে, গণভোট এবং জাতীয় নির্বাচন, এবং এখনও এটা নিয়ে কিছু বিতর্ক আছে। কোনো দল এখনও চায় যে জাতীয় নির্বাচনের সাথে গণভোট না হোক, যদিও সেই দাবি এখনও ততটা জোরালো না। গণভোটের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে এটার ক্যাম্পেইনটা আসলে করবে কে। এটার ক্যাম্পেইনটা রাজনৈতিক দলগুলো যেহেতু তাদের এমপি ইলেকশন নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে হবে, তাহলে হা না ভোটের ক্যাম্পেইনটা কে করবে? আপনি জানেন যে এর আগে কিছুদিন আগে কিছু হা না ভোটের কিছু ক্যাম্পেইন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন এখানে একটা চ্যালেঞ্জ হলো, এই ক্যাম্পেইনটা যদি যথাযথভাবে না হয় তাহলে গণভোট সেখানে মানুষের আগ্রহ একটু কম তৈরি হতে পারে, মানুষ এইসব বিষয়গুলোতে না জানতে পারে, সেক্ষেত্রে সে জাতীয় নির্বাচনের ভোট অর্থাৎ মার্কায় ভোট দিয়ে সে গণভোটে ভোট না দিয়েও সে বের হয়ে যেতে পারে, কিংবা সে কনফিউজড হতে পারে যে ওখানে 4টা প্রশ্ন কিন্তু একটা হা না ভোটের মাধ্যমে দিবে, সে 4টার মধ্যে যদি কোনোটার মধ্যে তার সম্মতি না থাকে তাহলে সে কী করবে। এসব বিষয়গুলো আসলে স্পষ্ট করতে হবে সরকারকে, এবং একই সাথে যেহেতু গণ অভ্যুত্থানের শক্তি রাজনৈতিক দলগুলো, তাদেরকেও এই গণভোটের ব্যাপারে একেবারে স্পষ্ট ভূমিকা রাখতে হবে। তারা আসলে হা না কী চান, নিশ্চয়ই সবাই হাই চান, হয়তো সেখানে কিছু পর্যবেক্ষণ, কিছু মতামত রাজনৈতিক দলগুলোর রয়েছে। এটা হলো ক্যাম্পেইনের বিষয়। এরপরে হচ্ছে যে আপনি ভোট কিভাবে নেবেন। এখানে স্বাভাবিকভাবে আপনার আলাদা ব্যালট লাগবে, আলাদা ব্যালট বাক্স লাগবে। বুথ সংখ্যা নিশ্চয়ই জাতীয় নির্বাচনের যে বুথ সংখ্যা সেটা দিয়ে আপনি হয়তো কাভার করতে পারবেন না, বুথ সংখ্যা হয়তো বাড়াতে হবে। কেন্দ্রের সংখ্যা আমার মনে হয় যেটা আছে হয়তো সেটাই থাকবে, সেখানে হয়তো বুথ সংখ্যা বাড়ানো হবে। যদি নির্বাচন কমিশন যদি মনে করে যে না, বুথ সংখ্যা বাড়ানো, যেই পরিমাণ বুথ সংখ্যা বাড়ানো দরকার সেটা সম্ভব হচ্ছে না, তাহলে হয়তো কেন্দ্রের সংখ্যাও বাড়তে পারে।
এখন এখানে বিষয় হলো যে শীতের সময় দিনের সময়টা কিন্তু কম। যদি ভোট দিতে দেরি হয়, আপনার যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে ভোটার থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ আপনাকে চালিয়ে যেতে হবে। এখন এই 2টা ব্যালটে ভোট দেওয়া এটা কিন্তু সময়ক্ষেপণ হতে পারে গ্রামের ভোটাররা। দেখেছিলাম রাত 8টা পর্যন্ত ভোট, রাত 8টা পর্যন্ত। এখন রাত যত বেশি হবে বা সন্ধ্যার পর হলে কিন্তু ঝুঁকি বেড়ে যায়, নানান ধরনের ঝুঁকি থাকে। তো সেটা বিবেচনা করতে হবে এবং এই শীতের দিনে আবার খুব তাড়াতাড়িও ভোট গ্রহণ সম্ভব না। তো এটা নির্বাচন কমিশন আসলে চ্যালেঞ্জ, এগুলো আসলে কিভাবে কাভার আপ নির্বাচন কমিশন করবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং একই সাথে এই নির্বাচনকে ঘিরে যারা এই জুলাই সনদের বিপক্ষে যারা আছেন, আমি যদি বলি যে গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি হিসাবে যাদেরকে বলা হয়, বা আপনি সরাসরি যদি বলেন যে গণ অভ্যুত্থানে যারা বা যেসব দল হেরেছে তাদের ভূমিকা কি থাকবে, তারা এই জাতীয় নির্বাচন এবং গণভোট দুইটাকেই যদি ভণ্ডুল করে দিতে পারে, ভণ্ডুল করে দেওয়ার প্রয়াস চালায়, সেটা আসলে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে মোকাবেলা করবে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং একই সাথে এই যে জাতীয় নির্বাচনে যে দ্বন্দ্ব সংঘাত প্রার্থীদের সাথে দলের সাথে, এটা আসলে গণভোটে কি ধরনের প্রভাব ফেলবে সেটাও কিন্তু দেখার বিষয়। রাশেদ খান, আপনারা তো নিশ্চয়ই চান জুলাই সনদটা বাস্তবায়ন হোক, চান তো নাকি? অবশ্যই। আচ্ছা, সেই অর্থে তাহলে যদি জুলাই সনদ বাস্তবায়ন আপনারা চান, এই যে গণভোটের বিষয়টি চলে আসলো, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, সাইম ভাই যে কথাটি বললেন যে আসলে গণভোট নিতে গেলে এক সময় একই সাথে ভোটারদের জটলা লেগে যেতে পারে, ভোট সন্ধ্যার পরও পার হয়ে যেতে পারে, এই সংকটগুলো নির্বাচন কমিশন কিভাবে উত্তরণ করবে, আপনাদের পরামর্শের জায়গাটা কি? আর এই যে হ্যাঁ ভোটের পক্ষেই তো নিশ্চয়ই আপনারা প্রচারণা চালাবেন, ভোটাররা এসে, সাইম ভাই যে প্রশ্নটা তুলেছেন, ভোটাররা এসে যদি শুধু এমপির নির্বাচনে ব্যালটে সিল মেরে চলে যায়, বাকি ব্যালটে সিল মারার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভোটারদেরকে কিভাবে উদ্বুদ্ধ করবেন? দেখেন, সময় খুব সংক্ষিপ্ত, মানে নির্বাচনের যে সময় রয়েছে এই সময়ের মধ্যে যারা প্রার্থী, আমি যেহেতু নিজেও প্রার্থী হিসেবে আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনে আমি যাই, নিয়মিত ভোটারদের সাথে কথা বলি, আমার ওইখানে ভোটার প্রায় 5 লাখের বেশি। তো সেক্ষেত্রে এই 5 লাখ মানুষের কাছে আমাকে হেঁটে হেঁটে যেতে হয়, মানে জনসভার মাধ্যমে তো সবার কাছে যাওয়া যায় না, বিভিন্ন বাজারে গ্রামে যেতে হয়। তো সে জায়গায় আমি দেখেছি আসলে সাধারণ মানুষ এই জুলাই জাতীয় সনদ বা গণভোট এটা সম্পর্কে সচেতন না, বা মানুষের কাছে এই যে সরকারের আলোচনা, ঐক্যমত কমিশনের আলোচনা, এটা ব্যাপকভাবে পৌঁছায়নি। শুধুমাত্র শিক্ষিত সচেতন যারা জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিল তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আগ্রহ উদ্দীপনা আছে, কিন্তু আমাদের অধিকাংশ মানুষ তো আসলে লেখাপড়া কম জানে বা জানে না, বা টেলিভিশন সংবাদ অনেকে দেখেও না, তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানে না। এখন এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা, মনে করেন যে আপনার 4টা প্রশ্ন, একটা উত্তর দিতে হবে, তাই না? তো আমি মনে করেন রাজনীতি দল হিসেবে আমার এই 3টা প্রশ্নের পক্ষে আমি হা দিব, আর একটা প্রশ্নের বিষয়ে আমি না দিব, তো এই অপশন তো নাই। তো সেক্ষেত্রে মূল প্রবলেমটা হবে, মনে করেন যে যাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেক্ষেত্রে তারা কিন্তু শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য প্রচারণা করবে এবং জুলাই জাতীয় সনদের ব্যাপারে তারা নিশ্চুপ থাকলো। তখন কি হবে? ভাই বললেন যেটি, যে যারা আসলে পরাজিত শক্তি বা জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি, সেক্ষেত্রে তারা যদি জুলাই গণ অভ্যুত্থানের এই যে আমাদের জাতীয় সনদ, এই সনদের বিপক্ষে ভোট দেয়, মনে করেন না ভোট দিল, আবার যারা মনে করেন যে এই যে 3টা বিষয়ে একমত, একটা বিষয়ে একমত না, তারা ভোট দিল না বা না ভোট দিল, তো সেই জায়গায় যদি না ভোটের সংখ্যা হা ভোটের তুলনায় বেশি হয়, তখন আপনি কি করবেন? এই জন্য আমরা ঐক্যমত কমিশনে বলেছিলাম যে বেশি ভালো ভালো না, আপনাকে যতটুকু আমরা ঐক্যমতে এসেছি আপাতত এতটুকু বাস্তবায়ন করেন। এতটুকু সংস্কার হলে কিন্তু দেশের অনেক পরিবর্তন হয়, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকে ফিরলো এবং আমরা সবাই কিন্তু এই বিষয়ে একমত হয়েছি। এখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে ছিল না, এই কারণে কিন্তু শেখ হাসিনা, সেও তো একসময় আন্দোলন সংগ্রাম করেছে, সেও কিন্তু ফ্যাসিস্ট হয়েছে। তার মানে নির্বাচনী ব্যবস্থা আমরা যে ফিরিয়ে আনতে পারলাম, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনার প্রধানমন্ত্রী তিনি 10 বছরের বেশি থাকতে পারবেন না, এগুলো অনেক অনেক ভালো ভালো সংস্কার ছিল। আর আমরা কি করলাম, জুলাই জাতীয় সনদের যে গণভোটের যে আপনার প্রশ্ন এমনভাবে তৈরি করা হয়েছে, এই প্রশ্নের কারণে আমার কাছে মনে হয় যে না ভোটের সংখ্যাও বেড়ে যেতে পারে। তখন কি হবে? তখন এই যে যতটুকু আমরা ঐক্যমতে এসেছিলাম সেটাও কিন্তু হলো না। এই জন্য দলগুলোর প্রতি আমার আহ্বান ছিল, আমাদের দলের পক্ষ থেকে বলেছি প্রয়োজনে আরও নোট অফ ডিসেন্ট কমান, আলোচনা করেন, ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উদ্যোগ নেন। প্রধান উপদেষ্টা একটা দিনের জন্য উদ্যোগ নাই, তারা সর্বশেষ বললো যে 7 দিন সময় দেওয়া হলো। কাদেরকে সময় দিলেন? আপনি 9 মাসে যাদেরকে ঐক্যমতে আনতে পারলেন না, সেখানে প্রধান উপদেষ্টা নিজে ছিলেন না। আমার কাছে মনে হয় এই 7 দিন প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে দলগুলোকে নিয়ে বসতেন, প্রয়োজনে আরও 5টা নোট অফ ডিসেন্ট তিনি বাদ দিতেন, এরপরে তিনি শুধুমাত্র
একটা প্রশ্ন নিয়ে তিনি গণভোটে যেতেন। সরকার কি সেই কাজটি করতে পেরেছে? অর্থাৎ এখন এই যে সংস্কার নিয়ে যে ধরনের জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়েছে, এবং জামাত বিএনপি তো একসময় বন্ধু ছিল, তাই না? আমি নিজে দেখেছি অভ্যুত্থানের সময়, যেহেতু আমার সরাসরি বিএনপির সাথে আমরা যেটি যুগপৎ আন্দোলন ছিলাম, বিএনপির একদম সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে যারা নেতৃত্ব স্থানীয় আছে তাদের সাথে কিন্তু আমরা কাজ করেছি। তখন আমি দেখেছি যে জামাতকে এই মুভমেন্টে নামানোর জন্য কিন্তু বিএনপি বিভিন্ন সময় আমাদের সাথে আলোচনা করেছে। তো সেই বিএনপি জামাতের ভিতরে এত দূরত্ব কেন? এই দূরত্বের পিছনে আসলে সরকারের এক ধরনের ভূমিকা আছে। সরকার চাইলে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে একতা ধরে রাখতে পারতো। এখন আমরা যে বিভাজিত শক্তি, ভাষাতে আলাপ হচ্ছিল টকশোতে ঢোকার আগে, যে আমরা যদি আসলে এইভাবে বিভ্রান্ত হই, আমরা যদি বিভাজিত হই, সেক্ষেত্রে লাভটা কার হবে? আওয়ামী লীগের হবে। তার মানে কি? তার মানে আমাদের সবাইকে যে কোনো মূল্যে ঐক্যমতে থাকতে হবে। আমরা যতদিন ঐক্যমতে থাকবো, যতদিন আমরা গণ অভ্যুত্থানের পক্ষে থাকবো, ততদিন কিন্তু আওয়ামী লীগের জন্য দরজা বন্ধ। আর যখন আমরা এই নিজেরা বিভাজিত হব, যখন আমরা মনে করবো যে আওয়ামী লীগের আমাদের ভোট লাগবে, তখন কিন্তু প্রত্যেকটা দলই আওয়ামী লীগকে স্পেস দিবে। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে তো গণ অভ্যুত্থান ভণ্ডুল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে গণ অভ্যুত্থান যতটুকু ব্যর্থ হয়েছে, এর পিছনে সরকারের বড় ধরনের দায় রয়েছে। জি, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসেন। আমরা আলোচনা করছিলাম ইসিজি নিয়ে। বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে শুরু থেকে স্টুডিওতে আছেন একরামুল হক সায়েম, আরএফইডির সাবেক সভাপতি, আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন। সায়েম ভাই, পর্বে একটু শুরুতে আপনার কাছে যাই। আপনি রাশেদ খান বলছিলেন যে রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে যে অনৈক্য রয়ে গেছে এখনও, এটি গণঅভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা সেটিকে ভণ্ডুল করে দিতে পারে। অর্থাৎ কোনো কারণে না ভোটও জিতে যেতে পারে। যদি কোনো কারণে না ভোট জিতে যায়, এই আলোচনা আমরা বহুবার করেছি, সেক্ষেত্রে আসলে কি হবে? আর নির্বাচন কমিশনের আসলে এই গণভোট নিয়ে আপনি যদিও অনেকগুলো কথা বলেছেন, নির্বাচন কমিশনকে আসলে আলাদা বুথের আয়োজন করতে পারে কিনা, এই কথাগুলো আলোচনা এসেছে গতকাল সংলাপে এই বিষয়ে। এবং রাজনৈতিক দলগুলো, আজকে আমি একটি পত্রিকার একেবারে প্রধান শিরোনাম দেখেছি যে রাজনৈতিক দলগুলো আসলে গণভোটের একেবারে পরিকল্পনা জানতে চায় নির্বাচন কমিশনের কাছ থেকে। আমার প্রথমত মনে হচ্ছে, প্রথমত আমি যেটা মনে করি, আমার যে পর্যবেক্ষণ, না ভোট জেতার সুযোগ আসলে গণভোটে নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে না ভোট, কেউ হয়তো ভোট না দিতে পারে, যেটা রাশেদ খান বলছেন যে হয়তো অ্যাভয়েড করতে পারেন, না ভোট না দিতে পারেন। আর না ভোট দিতে পারেন কারা? সেটা হচ্ছে যারা গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে। যারা গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে, যারা তাদেরকে পরাজিত মনে করেন, সেই ভোটাররা ভোট কেন্দ্রে খুব বেশি যাবে বলে আমার মনে হয় না, এবং না ভোট দেওয়ার জন্য যাবে সেটাও আমার কাছে মনে হয় না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, রাশেদ খান যেটা বলছিলেন যে সরকারের দায়, এই যে গণভোট নিয়ে কিংবা জুলাই সনদ নিয়ে যে ঐক্য তৈরি না হওয়া, আমার কাছে মনে হয় যে সরকারের দায় যতটা না আছে, রাজনৈতিক দলগুলোর দায়ও কিন্তু কম না। এবং আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর দায় কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি। আমি দেখেছি যে আলী রিয়াজ আসলে অনেক বিচক্ষণতার সাথে, অনেক ধৈর্য সহকারে সব রাজনৈতিক দলের কথাবার্তাগুলো শুনেছেন, অ্যাকোমোডেট করার চেষ্টা করেছেন, এবং ছোট রাজনৈতিক দল, ছোট বড় সবার কথা কিন্তু শুনেছেন, এবং শেষ পর্যন্ত একটা সমঝোতে আসার চেষ্টা করেছেন। এখন রাজনৈতিক দলগুলো যদি তার অবস্থান থেকে সরে না আসে, এখানে সরকার আসলে জোর করে রাজনৈতিক দলগুলোকে এক বিন্দুতে নিয়ে আসা, এটা সরকারের পক্ষে খুব বেশি সম্ভব ছিল না। যেখানে বলছিলেন যে শেষের যে 7 দিন সময় দিয়েছেন, সেই 7 দিনে হয়তো প্রধান উপদেষ্টা আবার বসতে পারতেন। আমার মনে হয় সে বসেও খুব বেশি ফয়সালা হতো বলে মনে হয় না। এবং ইন্টারনালি আমি যতটুকু জানি যে কিছু যোগাযোগ হয়তো ঐকমত্য কমিশনের পক্ষ থেকে করাও হয়েছে, যে যতটুকু আলাপ আলোচনা করা দরকার সে ততগুলো করা হয়েছে, হয়তো কিছু আলাপ না করেই হয়তো করা হয়েছে। তাতে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলো, এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু বলা হয়েছে যে আপনারা নিজেরা সংলাপ করেন, নিজেরা সংলাপ করে সিদ্ধান্তে আসেন যে কতটুকু আসলে ছাড় দিতে পারবেন। আমার যেটা মনে হয় যে জুলাই সনদে এখন যে বিষয়গুলো আছে, এগুলো একেবারে মৌলিক বিষয়, এবং গণভোটের যে 4টি প্রশ্ন আছে সেগুলো একেবারে মৌলিক বিষয়। আমি একটা উদাহরণ শুধু দিই, যে উচ্চকক্ষের কথা আপনি বলছেন, উচ্চকক্ষ তো বিএনপির 31 দফার মধ্যেই আছে। এখন সেই উচ্চকক্ষ কিভাবে হবে? সেই উচ্চকক্ষ যদি ভোটের সংখ্যানুপাতে না হয়, তাহলে সেই উচ্চকক্ষ কেন হবে? উচ্চকক্ষ করা হচ্ছে যে নিম্নকক্ষের সাথে এক ধরনের একটা ভারসাম্য তৈরি করা, সংবিধান সংশোধন কিংবা অন্যান্য আইন প্রণয়ন প্রক্রিয়ায় উচ্চকক্ষ যেন প্রভাব বিস্তার করতে পারে। উচ্চকক্ষ আটকায় দিতে পারবে বিষয়টা এরকম না। অনেক ক্ষেত্রে যে উচ্চকক্ষ যদি একটা নির্দিষ্ট পর্যালোচনার জায়গাটা থাকে, একটা প্রশ্ন তৈরি করার বিষয়, এখন সেটা যদি আপনি সেই সুযোগটা না দেন, তাহলে সে উচ্চকক্ষ করে লাভ কি? জি, আমরা আসবো রাশেদ খানের কাছে। দেখছেন ভোটের ট্রেন।
রাশেদ খান, সাইম ভাই যে কথাটি বললেন যে রাজনৈতিক দলগুলোরও দায় আছে, আপনি একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে এই দায় কতটুকু স্বীকার করবেন এই অনেকের পেছনে? দায়িত্ব আমি অবশ্যই স্বীকার করি, দায়িত্ব আমাদের আছে, তবে সরকারের দায়িত্ব অনেক বেশি ছিল। আমি যেটা বললাম যে প্রধান উপদেষ্টা তো ওইভাবে আমাদেরকে নিয়ে বসেন নাই, ঐক্যমত কমিশন বসেছেন। প্রধান উপদেষ্টা ভিন্ন বিষয়, তিনি যদি আসলে বসতেন কথা বলতেন, আমার কাছে মনে হয় যে আরও অনেক বিষয়ে আমরা কিন্তু ঐক্যমতে আসতে পারতাম। তো হতো কি না হতো সেটা পরের বিষয়, আপনাকে তো চেষ্টা করতে হবে। প্রধান উপদেষ্টা তো চেষ্টা করেননি, আমি সেটাই বললাম। তো যাই হোক, আমার কাছে যেটি মনে হয় এখন যা হবার তো হয়ে গেছে, এখন তো আর আমরা পিছনে যেতে পারতেছি না, দলগুলোকে নিয়ে বসারও সুযোগ নাই। তো সেক্ষেত্রে জুলাই জাতীয় সনদে আমরা যে বিষয়গুলোতে ঐক্যমতে এসেছি, বিএনপি যেটি বলছে যে তারা যে বিষয়গুলোতে ঐক্যমতে এসেছে তারা ক্ষমতায় গেলে সেটার বাস্তবায়ন করবে। আবার জামাত যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে জামাত তো যা চাই সেটা বাস্তবায়ন করতে পারবে, আমরা গেলে আমরা পারবো। অর্থাৎ আমার কাছে মনে হয় অপশন আছে, যেই ক্ষমতায় যাক না কেন, জনগণ যদি মনে করে না বিএনপি ভালো কিছু করছে না, বিএনপি অনেক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, জনগণ বিএনপির সাথে থাকবে না। আবার জনগণ যদি মনে করে না জামাত সব ভালো করতেছে, আমি জামাতকে ক্ষমতায় বসাতে চাই, তো আমার কাছে মনে হয় যে এই যে অপশন থাকার কারণে প্রত্যেকটা দলের আসলে নির্বাচনে যাওয়ার ওই সুযোগের জায়গাটা তৈরি হয়েছে। এই জন্য আমি সবার প্রতি যে আহ্বান রাখতে চাই, আমাদের ভিতরে অনৈক্য বা মতামত আমরা যতটুকু আসলে ঐক্যমতে আসতে পেরেছি বা যেটি হোক না কেন, বিভাজন তো থাকবেই বা আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে, তারপরে আমাদের সকলের দায়িত্ব আসলে নির্বাচনে অংশগ্রহণ করা। এই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ না করি সেক্ষেত্রে কিন্তু সুযোগটা আসলে আওয়ামী লীগ পাবে। এই জন্য কে ক্ষমতায় গেল আর কে ক্ষমতায় গেল না, কে কম সংস্কার চায় আর কে বেশি সংস্কার চায়, আমরা সবাই মিলে কিন্তু গণঅভ্যুত্থান ঘটিয়েছি। সুতরাং সংস্কারের বিপক্ষে আমরা সবাইকে মনে করি না, কেউ হয়তো কিছুটা কম চাই, কেউ কিছুটা বেশি চায়, কারণ প্রত্যেকটা দলের এজেন্ডা, কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্য আলাদা। আমরা সবাই তো ভিন্ন রাজনীতি করি, কারণ আমাদের ভিতরে ভিন্ন মত রয়েছে, সবাই একমত হলে তো একটা দল করতাম। তো এই জায়গায় এই অনুধাবনের জায়গাটা আমাদের থাকতে হবে। আমি মনে করি সবার উচিত নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এবং নির্বাচনের আমেজ আসলে তৈরি করা। এবং ঐক্যমত কমিশনকে যেমনিভাবে দলগুলো সহযোগিতা করেছে ঠিক একইভাবে নির্বাচন কমিশনকে আমাদের সহযোগিতা করতে হবে। নির্বাচন কমিশন তো এককভাবে ইলেকশন করবে না, রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে সেক্ষেত্রে ইতিহাসে সেরা নির্বাচন। আমরা আরো আলোচনা করবো এই বিষয়ে, আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনা করবো এই বিষয়ে। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা এই পর্বে একেবারে কম সময় পাবো, একেবারে 1 মিনিট করে একজনকে সময় দিতে পারবো। আমি শুরুতে রাশেদ খানের কাছে যাচ্ছি। রাশেদ খান, গতকালকে সংলাপে আমি দেখেছি দলগুলোর পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে, বলা হচ্ছে যে এখন পর্যন্ত অবৈধ অস্ত্রগুলো উদ্ধার হয়নি। এই বিষয়ে আসলে আপনাদের শঙ্কার জায়গাটা কতটা প্রকট? এই বিষয়ে আসলে আমি কথা বলেছিলাম, আমি যেটি সরকারকে সবসময় বলেছি যে আপনারা আওয়ামী লীগের যারা অপরাধী ছিল এদেরকে গ্রেপ্তার করেন। এবং এই যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন কিন্তু বিভিন্নভাবে আপনার অস্ত্রের লাইসেন্স নিয়েছিল, সেই অস্ত্রগুলো জমা নিতে হবে। এবং গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে পুলিশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অস্ত্রগুলো আপনার ছিনতাই করা হয়েছে। এখন কারা করলো? এই অস্ত্রগুলো আসলে জমা নেওয়া দরকার ছিল। এখন সরকার আসলে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়নি। এবং বিশেষ করে আমরা এখন দেখছি বিভিন্ন জায়গায় অরাজকতা, বাসে আগুন দেওয়া হচ্ছে, হাইকোর্টের সামনে সেখানে কিন্তু লাশ টুকরো করে ফেলিয়ে রেখে গেছে, এবং বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা শুরু হয়েছে। আপনারা চট্টগ্রামে দেখেছেন যে একজন প্রার্থীর গণসংযোগে কিভাবে গুলি করে আরেকজনকে হত্যা করা হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে আওয়ামী লীগের অরাজকতা তত বাড়বে। এই জায়গায় সরকারকে এখন থেকে আসলে অবস্থান নিতে হবে যে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল, এবং একই সাথে আপনার দেখবেন যে এই গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন সন্ত্রাসীদেরকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। আমি মনে করি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে, অন্যথায় সরকার কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। জি সাইম ভাই, রেফারি তো নিশ্চয়ই চাইতে পারে যে আমার মাঠটা এরকম করে সাজিয়ে দেওয়া লাগবে, সেই জায়গায় এই যে অবৈধ অস্ত্রের একটা কথা বারবার চলে আসছে, এই অস্ত্রগুলো যদি নির্বাচনের মাঠে থেকে যায় তাহলে তো নির্বাচন নিয়ে এক ধরনের বড় সংখ্যা। নির্বাচন কমিশন কি এক্ষেত্রে সরকারকে বলতে পারে যে এই বিষয়ে তফসিলের আগে তাগিদ দিতে পারে নির্বাচন কমিশন? অবশ্যই বলতে পারে। আমি তো বললামই যে নির্বাচন কমিশন সব কিছু যে খুব ওপেনলি বলতে হবে তা না, ইন্টারনালি নির্বাচন কমিশনের অনেক বলার সুযোগ আছে। তফসিল ঘোষণা করার মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা, তৈরি না হলে সেই সময়টাকে আরও বিলম্বিত করার তার সুযোগ আছে। তো সেক্ষেত্রে এখানে আসলে এখন কয়েকটা বিষয়, তিনটা বিষয় যদি আমি মোটা দাগে বলি। একটা হলো আইন শৃঙ্খলার মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে ফাংশনেবল করা, এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রশাসন যন্ত্র, এটা আসলে নিরপেক্ষ করতে হবে। এটা নিরপেক্ষ না করলে ভোটের মাঠে সবাই সমান সুযোগ পাবে না। এখন সেটা কিভাবে করবে, আসলে এইসব যে বদলিগুলো কখন কিভাবে করবে এবং কোন ক্যাটাগরিতে আসলে ভাগ করবে, যে কারা আসলে দলের লোক, কারা দলের লোক না, কিংবা কারা আগেরকার সময়ে যারা নির্বাচন পরিচালনা করেছে কারো পক্ষ হয়ে,
এই বিষয়গুলো। আর সবশেষ বিষয় হলো তার প্রস্তুতি, তার ইন্টারনাল প্রস্তুতি। এই প্রস্তুতিগুলো তাকে সম্পন্ন করে তারপরে তাকে তফসিল করতে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।